কিছুদিন পরপরই কিন্তু আইসিসি র্যাঙ্কিং পাল্টে যায়। আইসিসি র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য কিছু প্লেয়ারেরও কিছু উন্নতি হয়েছে। আবার কেউ যেই জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। সেগুলোই সব বিস্তারিত এই ভিডিওতে বলবো। টি-20 র্যাঙ্কিং, এখন যেহেতু টি-20 ম্যাচগুলোই বেশি খেলা হচ্ছে, এই জন্য টি-20 র্যাঙ্কিংয়ে কিন্তু বেশি পরিবর্তন হয়েছে। আর টি-20 র্যাঙ্কিং এমন একটা ব্যাপার, এটা হলো মানে একটা প্লেয়ার যদি আজ 2 নম্বরে থাকে, এরপরেও যে 2 নম্বরে থাকবে নাকি এমন কোনো ঠিক নেই। যদি প্লেয়ারটা না খেলে সেক্ষেত্রেও কিন্তু পয়েন্টটা কাটা যায়, তার কারণ সে ম্যাচগুলো খেলছে না। এবার যদি খেলতে পারে, একমাত্র খেলতে পারলে পারবে, আর না হলে যদি না খেলে তাও কমতে থাকবে, নিচে নেমে যাবে। এমনকি একসময় বিরাট কোহলি বোধহয় 1 নম্বরে ছিল, 1 নম্বরে ছিল, তারপরে খেলতে পারেনি, তারপর খেলেও নি কয়েকটা ম্যাচে, তারপর কিন্তু নিচে নেমে গেছিলো। বা সাকিব আল হাসান 1 নম্বরে অনেক দিন ছিল, সাকিব আল হাসান আবার পরে নিচে নেমে গেছিলো, আবার কিন্তু ওপরে নেমেছিল, মানে ওপরে উঠেছিল। এরকমই হয়, ওঠানামা করে আইসিসি র্যাঙ্কিং। এবং 1 নম্বরে চলে এসেছে সাকিব আল হাসান। 1 নম্বরে টি-20 র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসান 223 পয়েন্ট নিয়ে রয়েছে 1 নম্বরে। আর 2 নম্বরে রয়েছে ওয়ানেন্দু হাসারাঙ্গা। ওয়ানেন্দু হাসারাঙ্গা 1-এ ছিল, 2-এ চলে গেছে। ওয়ানেন্দু হাসারাঙ্গা 222 রেটিং, আবার ছুঁয়ে ফেলতে পারে কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গা একজন লেগ স্পিনার, তো এই জন্য সাকিবের থেকে বেশি এফেক্টিভ। সাকিব হলো অর্থোডক্স বোলার, বল হাতে কিন্তু অতটা এফেক্টিভ না, ব্যাট হাতে যতটা এফেক্টিভ, বা হয়তো মানে সেরকম এফেক্টিভ না। ওয়ানেন্দু হাসারাঙ্গা এই জন্য এফেক্টিভ, মারকুটে ব্যাটিংটা করতে পারে, প্লাস আবার লেগ স্পিন বলটা করতে পারে, একটা 2-3টে উইকেট নিয়ে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মার খাবে বাট উইকেট কিন্তু নিয়ে নেবে ওয়ানেন্দু হাসারাঙ্গা। এই জন্য ওয়ানেন্দু হাসারাঙ্গা বেস্ট সাকিবের থেকে। এই জন্যই টি-20 ক্রিকেটে সাকিব যদি লেগ স্পিনার হতো, ভালো হতো। লেগ স্পিন অলরাউন্ডার এরকম খুব একটা দেখা যায় না। অফ স্পিন অলরাউন্ডার বা অর্থোডক্স বোলার, বাহাতি অর্থোডক্স বোলার, ওইদিকে মানে সে আর কি ব্যাটিংটা তার করতে পারে, এরকম দেখা যায়। মোহাম্মদ নবী 3-এ রয়েছে। আর লাইম লিভিংস্টোন 9 থেকে 6 উঠে এসছে। লাইম লিভিংস্টোন 197 হলো রেটিং। মোয়েন আলী, অ্যাডিম আকরাম এরা কেউ খেলতে পারেনি, ওর জন্য নিচে নেমে গেছে। হার্দিক পান্ডিয়া অনুশীলন ম্যাচে পারফর্ম করেছে, বাট ওই ম্যাচের কোনো ভ্যালু নেই, এর জন্য কিন্তু নিচে নেমে গেছে, ম্যাচও খেলেনি। হার্দিক পান্ডিয়া একসময় 2-এ ছিল, 1-এ বোধহয় সাকিব আল হাসান ছিল। মানে অনেক পয়েন্ট ছিল সাকিবের 200, এই সাকিবেরও তো মাইনাস হয়েছে। সাকিবের একসময় ছিল 254, 252 বোধহয় ছিল হার্দিক পান্ডিয়ার, সেখান থেকে মাইনাসে চলে এসেছে 223-এ। আর এদিকে হার্দিকে চলে গেছে 185-তে, না খেলার জন্য। বহুদিন ধরে টি-20 ক্রিকেট খেলে না, চোটের জন্য বাইরে ছিল, না যতগুলো ম্যাচ খেলবে না তত এরকম কিন্তু মাইনাস হতে থাকবে। এটাই হলো র্যাঙ্কিংয়ের নিয়ম। আর কোনো বাংলাদেশের আর নেই, কিন্তু অলরাউন্ডার আর কেউ নেই, মানে তালিকায় আর নেই। ম্যাক্সওয়েল রয়েছে 20 নম্বরে, তাও তো অস্ট্রেলিয়ার প্লেয়ার সে। এই গেল অলরাউন্ডারদের তালিকায়, একমাত্র দেখলাম সাকিব আল হাসান। আর বোলিংয়ের তালিকায় কিন্তু রয়েছে। আর ভারতে আর একটা জিনিস বলি, অলরাউন্ডারের তালিকায় ভারতের অক্সার প্যাটেল, সে রয়েছে 22 নম্বরে। 22 নম্বরে ছিল, 22 নম্বরে রয়েছে, 124 হলো রেটিং। আর অ্যান্দ্রে রাসেল অনেক পরে রয়েছে, অ্যান্দ্রে রাসেল তো খেলেই না। অ্যান্দ্রে রাসেল যদি টি-20 ক্রিকেটে খেলতো, প্রচুর রেকর্ড করতো এবং এই টি-20 ক্রিকেটে র্যাঙ্কিংয়ে অনেকটাই আগে থাকতো। সে যেভাবে মানে ব্যাট করে আর বল করে, মানে একেবারে অবিশ্বাস্য। মার খায়, ইকোনমি বেশি, বাট প্রয়োজনের সময় উইকেট নিয়ে নেয়। মার খায় কিন্তু উইকেটটা নিয়ে নেয়। আর বোলারদের তালিকায় 1 নম্বরে রয়েছে আদিল রশিদ, একই রয়েছে, 715 রেটিং। আর বাংলাদেশের আর একটা জিনিস বলি, অ্যান্ডিচ নকিয়া যেহেতু অবিশ্বাস্য বোলিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষে, 7 উইকেট সম্ভবত নিয়েছে, না 5 উইকেট নিয়েছে 7 রান দিয়ে। 9 ধাপ উপরে উঠেছে, 17তে ছিল, 9 ধাপ উপরে এসে 8-এ রয়েছে। অ্যান্ডিচ নকিয়া 647 হলো রেটিং বা পয়েন্ট, যাই হোক। আর বোলারদের তালিকায় 23 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান। 1 থেকে 20-র মধ্যে কোনো বাংলাদেশের বোলারই নেই, ভাবতেই কেমন লাগছে। 23 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান, 583 হলো রেটিং। আর তাসকিন আহমেদ রয়েছে 27 নম্বরে, 28-এ ছিল, 27-এ চলে এসছে, 562। আমি মনে করি যে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি তাসকিন আহমেদ খেলে ভালো করবে এবং আইসিসি র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠে আসবে। সাকিব আল হাসান বোলারদের তালিকায় 30 নম্বরে রয়েছে, 31-এ ছিল, 30-এ চলে এসছে, 549 হলো রেটিং সাকিব আল হাসানের। কেশব মহারাজ রয়েছে 21 নম্বরে, অলরাউন্ডার কেশব মহারাজ। আর কে,
সাকিব আল হাসানেরটা বলেছে। মেহেদী হাসান মিরাজ তারপরে রয়েছে 31 নম্বরে, 32-এ ছিল, 31-এ চলে এসে মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান। আর ব্যাটারদের তালিকায় সূর্যকুমার যাদব একে রয়েছে, একে অনেক দিন ধরে একে ছিল, একে থাকবে না তো কি, সে যেভাবে ব্যাট করেছে টি-20 ক্রিকেট একেবারে অপ্রতিরোধ্যভাবে। এবারে যদি টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করে সূর্যকুমার যাদব, আমি অবাক হব না। তার কারণ সূর্যকুমার যাদবের পছন্দের ফরম্যাট টি-20 ফরম্যাট, সে টি-20 ফরম্যাটে যে কোনো মুহূর্তে ভালো খেলে দিতে পারে সূর্যকুমার যাদব। 861 হলো তার রেটিং। ফিল্ডসল 2-এর রয়েছে, 795 হলো রেটিং। আর যশস্বী জয়সওয়াল 6 রয়েছে। আর বাংলাদেশের বলছি আমি, বাংলাদেশের যারা ব্যাটসম্যান 1 থেকে 20-র মধ্যে নেই। গুরবাজ 24-এ ছিল, 20-তে চলে এসেছে, 1 থেকে 20-র মধ্যে নেই, অনেক পরে হয়তো রয়েছে। হ্যাঁ, অনেক পরে, 30-এর মধ্যেও নাই। রিঙ্কু সিং 32-এ রয়েছে, রিঙ্কু সিং। কি অবস্থা, মানে কিরকম জঘন্য হ্যাঁ রয়েছে লিটন কুমার দাস রয়েছে 39 নম্বরে, 521 হলো রেটিং, মানে জঘন্য, মানে খেলতে পারেনি বলেই শেষে রয়েছে। ম্যাক্স ওডাউট তাও 40 নম্বরের, মানে লাস্টের আগে। বাংলাদেশ শেষের দিক দিয়ে সবার কিন্তু প্রথমে থাকে বা দ্বিতীয়তে থাকে, প্রথমের দিক দিয়ে প্রথমে বা দ্বিতীয় স্থানে থাকতে পারে না বাংলাদেশ থাকে শেষের দিক দিয়ে। খেলবে কি করে? লিটন দাস বাদে সৌম্য সরকার এক ম্যাচে খেলে, কয়েক ম্যাচে ফ্লপ। তানজিম হাসান তামিম নতুন এসে কি খেলবে? তারপরে নাজমুল হোসেন শান্ত জঘন্য খেলে, সাকিব আল হাসান সেইভাবে খেলতে পারে না। বল হাতে হয়তো ভালো করলো, মানে ব্যাট বলে দুই দিক দিয়েই ভালো পারফরমেন্স, সবসময় সেটা করে উঠতে পারে না সাকিব আল হাসান, বাট পারফরমেন্স করে এরকম। মানে বাংলাদেশের এটাই হলো সমস্যা। কোনো প্লেয়ারদের স্ট্রাইক রেট বোধহয় 130-35 এরকম দেখা যায় না। সব থেকে যদি কোনো প্লেয়ারদের স্ট্রাইক রেট, কিন্তু আমি একটা জিনিস ভেবে পাই না, তাওহিদ হৃদয় 1 থেকে 40-এর মধ্যে কেন নেই? তাওহিদ হৃদয় কিন্তু ব্যাট হাতে ভালো করেছে, মানে এগুলো কী হিসেবে র্যাঙ্কিংটা হিসাব করা হয় আমি জানি না। মাঝে মাঝে কিছু প্লেয়ার অন্য দেশের হয়ে ভালো পারফরমেন্স করে, বাট 1 থেকে 40-এ থাকে না। আবার যারা মেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের প্লেয়ার বা অন্যান্য দেশের প্লেয়ার, তারা কিন্তু আবার একটা দুটো ম্যাচে যারা ভালো বল করে তারা কিন্তু 1 থেকে 10-এ চলে আসে, বা 1 থেকে 20-র মধ্যে অন্তত থাকে। এটা কিভাবে হয় আমি জানি না। তাওহিদ হৃদয় ভালো করেছে, কিন্তু র্যাঙ্কিংয়ে নেই কেন বুঝলাম না 1 থেকে 40-এর মধ্যে, এটাই হলো বিষয়। তবে বাংলাদেশের প্লেয়ারদের ভালো খেলতে হবে টি-20 ওয়ার্ল্ড কাপে, তারা তো বলেছে ভালো খেলবে, তাদের ওপর ভরসা করতে, তাদেরকে সমর্থন করতে বলেছে। দেখা যাক এখন কি হয়। আইসিসি র্যাঙ্কিংয়ের কথা বললাম, এবার একটু পাকিস্তানের কথা বলবো। পাকিস্তানের ম্যাচ রয়েছে, তো এর মধ্যেই বাবর আজম বলেছেন যে কারোর ব্যাটিং ক্রম নির্দিষ্ট নয়, পরিস্থিতি অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সাইম আইয়ুব প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ও ম্যাচ বদলে দেওয়ার মতো খেলোয়াড়, তবে এখনও ছন্দে ফেরার মতো ইনিংস খেলতে পারেনি। দলের জন্য যেটা ভালো সেই অনুযায়ী পরিকল্পনা করব আমরা। আর পেস ইউনিটের প্রতি আমার অনেক ভরসা রয়েছে। কন্ডিশন ও ফাস্ট বোলারদের পক্ষে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। সিনিয়র খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। ভালো প্রস্তুতি নিয়ে ডালাসে এসেছি। এইসব সকলেই বলে, বাট জিততে পারে না তারপর আর পাকিস্তানে যেটা মূল যে সমস্যাটা হয়ে গেছিলো, মানে ফাইনালে হারার পর সেই ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া কোনোভাবে ঠিক না। বাবর আজমকে সরিয়ে দেওয়াই ছিল সবথেকে বড় ভুল ডিসিশন পাকিস্তানের। এই জন্য সিরিজেও তার প্রমাণ পেয়েছে, সিরিজে হেরেছে পরপর। আর বাবর আজম, আমি বলছি না যে সেরা ক্যাপ্টেন বা ওয়ানডে ক্রিকেটে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এরকম বলছি না, ওয়ানডেতে খারাপ করেছে মানছি, কিন্তু তার উপর ভরসা রাখাটা দরকার ছিল। হুটহাট করে চেঞ্জ করে দেওয়া এগুলো ঠিক না। তার নেতৃত্বে তো সেমিফাইনালে হারছে ঠিকই, ভালো যদি অধিনায়ক না হতো তার কাছে সেমিফাইনালে হারতো না। আর পাকিস্তানের ভাগ্য খুবই খারাপ, না হলে অন্তত 21-এ না হলেও 22-এ তো যেতেই। 22-এ ওইখান থেকে বেন স্টোকস ছিল বলেই একমাত্র বের করতে পেরেছে ম্যাচ, ওখানে যদি অন্য যে কোনো কেউ থাকতো ম্যাচ বের করতে পারতো না। আর রান কম করেছে ওই ম্যাচে। ওই স্লো খেলা যতদিন পাকিস্তান খেলবে, পাকিস্তানের একটা আমি দেখি বাবর আজম বা রিজওয়ান, এরা এত স্লো ব্যাট করে, এদের খেলা দেখে জাস্ট ঘুম পায়। ভালো ব্যাটার টি-20-তে, বাট ঘুম পায়। বিরাট কোহলি বা এত স্লো ব্যাটিং করে না, বিরাট কোহলিও স্লো ব্যাটিং করে, বাট এত স্লো ব্যাটিং করে না। বিরাট কোহলি ব্যাটিংয়ে ঘুম পায় না, কিন্তু বাবর আজম আর রিজওয়ানের ব্যাটিংয়ে ঘুম পেয়ে যায়। 30 বলে 30, 35 বলে 40, সেটা কোনো একটা স্কোর হলো?
ব্যাটিং পিচ হলো স্লো স্ট্রাইক রেট, ভালো মানে খারাপ পিচ হলো সেখানে স্লো স্ট্রাইক রেট। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতেই পারেনি বাবর আজম। রিজওয়ান 2021-22 দুবারই খেলেছিল, 2021 আবার বাবর আজম খেলেছিল, 22-এ কিন্তু খেলতে পারেনি, 21-এ কিন্তু সব থেকে বেশি রান করেছিল, তাও স্ট্রাইক রেট ছিল 126। বাবর আজম ছোটোখাটো টিমের বিরুদ্ধে, জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় বড় রান করতে পারে, বড় বড় লম্বা লম্বা ছক্কা মারে, বাট আসল জায়গায় গিয়ে কিছু করতে পারে না বাবর আজম। এটাই এর জন্যই পাকিস্তান ভালো করতে পারে না। বাংলাদেশ থেকে অনেকেই সাপোর্ট করে পাকিস্তানকে, আবার অনেকে সাপোর্ট করে না ভারতকে, আবার অনেকে সাপোর্ট করে, বেশিরভাগই কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে। কিন্তু পাকিস্তান আমার মনে হয় না এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবে বলে। বাংলাদেশের প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে দেয় তো ভালো করবে, না হলে করতে পারবে না। এবার সব কিছু নির্ভর করছে ওপেনারদের ওপর। ওপেনাররা যদি ভালো শুরু না করে, তারপর যারা ব্যাট করতে আসে যেমন তাহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা ভালো করবে কী করে? মানে প্রথমে যদি ওপেনাররা ভালো শুরু করে দেয় তাহলেই তো ভালো করতে পারে। এবার কোনো ম্যাচে হয়তো ভালো হলো না, সেটা আলাদা ব্যাপার। ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে খারাপ পারফরমেন্স করে বাংলাদেশ, তা জিতবে কী করে? এই জন্যই হারে।